এ যেন ধর্মযুদ্ধ। একদিকে হচ্ছে বাবরি মসজিদের শিলান্যাস মুর্শিদাবাদে, আর একদিকে হচ্ছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আমি আজকে আপনাদের এই এপিসোডে মূল যে বিষয়টা দেখাবো, এবং আপনাদের মধ্যে হয়তো কৌতূহল আছে আমারই মতো, যে হুমায়ুন কবির যে দাবিটা করেছেন যে মোহাম্মদ সেলিমের সঙ্গে তার টেলিফোনে কথাবার্তা হয়, এবং তাতে মোহাম্মদ সেলিম নাকি বলেছেন যে হুমায়ুন কবিরের দল যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে তার সঙ্গে আসন সমঝোতা করবেন। এটা শোনার পর থেকে আমার একটা কৌতূহল ছিল, আপনাদের মধ্যেও হয়তো এখনো আছে, অনেকে চর্চা করছেন। কিন্তু দেখুন, আমি আজকে আপনাদের যে এই এপিসোডে যেটা শোনাবো, যে হুমায়ুন কবির ঠিক কি দাবি করেছিলেন আর মোহাম্মদ সেলিম তার প্রত্যুত্তরে কি বলেছেন, সেটা আমি শোনাবো। এটা আজকে মূল প্রতিপাদ্য। কিন্তু তার আগে যে কথাগুলো না বললে নয়, এপিসোডের শুরুতে যেমন দেখলেন যে মসজিদের শিলান্যাস এবং 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে ছবিটা, আর ছোট করে একটু আমরা দেখে নেব, যেটা হচ্ছে যে একদিকে ওই গীতা পাঠের অনুষ্ঠান থেকে আপনার কি বললেন কার্তিক মহারাজ, অন্যতম আয়োজক, আবার তার এই কথার কয়েক মিনিটের মধ্যে হুমায়ুন কবির কি ঘোষণা করলেন। আগে একটু সেটা দেখে নিন। এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র। আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে 1 লাখ লোকের কোরআন তেলাওয়াতের মধ্যে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে 1 লাখ কোরআনের হাফেজ মুফতি তাদেরকে একাট্টা করব, ভালো করে মাংস ভাত খাওয়াবো এবং কোরআন খতম করাবো, তারপরে বাবরি মসজিদের কাজ শুরু করব। একজন বলছেন এক হাতে শাস্ত্র এক হাতে অস্ত্র, আর একজন বলছেন যে ফেব্রুয়ারি মাসে তিনি মুর্শিদাবাদে লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবেন এবং তারপরে তাদেরকে মাংস ভাত ভালো করে খাইয়ে তারপরে মসজিদের কাজ শুরু করবেন। এইটাই বোধহয় আমাদের দেখা বা জানার বাকি ছিল। আজকে দেখবেন এই সাম্প্রতিককালে, মানে আমি গত 2-3 দিনের মধ্যে বলছি, ওই মসজিদ শিলান্যাসের দিন থেকে বা তার আগের দিন থেকে, আচ্ছা বলুন তো, আপনারা সত্যি করে বলুন যে টিভি খুললে এখন আর ওই এসআইআরের তরজা শুনতে পাচ্ছেন? যে ওই ঘুষপেটিয়া, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান কত নাম বাদ যাচ্ছে, বিএলএরা কীভাবে চমকাচ্ছে, এসব আর শুনছেন না। আচ্ছা শুনতে পাচ্ছেন ওই 26,000 যে চাকরি গেছে তাদের আর্তনাদ, যাদের 31শে ডিসেম্বর অবধি যারা বেতন পাবেন, তারপরে যারা একেবারেই বেকার হয়ে যাবেন নতুন করে। আর এটা তো নিশ্চয়ই কোনো খবরই পাচ্ছেন না যে প্রাইমারি টেটের ওই 32,000-এর চাকরি যেটা বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেটা যে সুপ্রিম কোর্টে গেল, তার কি হবে সেটার কোনো খবর নেই। খবর নেই কোনো দুর্নীতির, খবর নেই কোনো কিছুর। আজকে মানে টিভি খুললেই, মোবাইলে ধরলেই শুধু মন্দির আর মসজিদ, এবং দুর্ভাগ্য যে আমাকেও আজকে এইভাবে এই এপিসোডটা করতে হচ্ছে। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, অবশ্যই শোনাবো হুমায়ুন কবিরের দাবিতে মোহাম্মদ সেলিম কি বলেছেন, কিন্তু আপনাদেরকে বলি আজকে এই ঘটনার জন্য যদি একজন কেউ দায়ী হন, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি টাকায় যদি দীঘার মন্দির হতে পারে, যদি আজকে সরকারি টাকায় 1100 কোটি টাকা দিয়ে দুর্গাঙ্গনের জমি কেনা হতে পারে সরকারের পক্ষ থেকে, আজকে যদি ক্লাবগুলোকে দুর্গাপুজোয় টাকা দেওয়া হয়, আজকে যদি রেড রোডে কার্নিভাল হতে পারে, তাহলে মুসলিম সমাজ তারা যদি নিজেদের পয়সায়, ইতিমধ্যেই 501 কোটি টাকা হুমায়ুন কবিরের তৈরি করা বাবরি মসজিদ ট্রাস্টির ফান্ডে চলে এসেছে,
93 লক্ষ টাকা সেদিনকে যারা ইঁট মাথায় করে এসছেন বা ধর্মপ্রাণ মুসলিমরা এসছেন তারা দান করেছেন। এখনো টাকা আসছে, কোটি কোটি টাকা। আপনার 501 কোটি টাকা তো আগেই ঢুকেছিল, আবার 93 লক্ষ টাকা ঢুকলো, আরও প্রতিদিন টাকা আসছে। কোন এক শিল্পপতি বলেছেন যে তিনি 90 লক্ষ টাকা দেবেন, এটা হুমায়ুন কবিরই ঘোষণা করেছিলেন। ভাবতে পারেন পশ্চিম বাংলায় আজকে অর্থের অভাবে শিশু মৃত্যু হচ্ছে, সাধারণ মানুষ তাদের আজকে 100 দিনের কাজ তারা পাচ্ছে না, আবাস যোজনার বাড়ি পাচ্ছে না, দুর্নীতিতে ছেয়ে গেছে, আপনার শিক্ষা ব্যবস্থা শেষ। আর সেখানে এই মন্দির মসজিদ দরজা, এটা কি আজকে শোভনীয়? হবে বেকারের চাকরি, হবে শিল্প, হবে এখানে আপনার কোনো নতুন করে কলেজ, কোনো হসপিটালে ওই অক্সিজেন বা স্যালাইন এগুলো মিলবে তো মানুষের? শিশুদের হাতে বই, কলম, খাতা এগুলো মিলবে তো? সমস্ত আর্তনাদ চাপা পড়ে যাচ্ছে এই হিন্দু মুসলিম দ্বৈরথে, যেটা আমাদের মানে পশ্চিমবঙ্গে কোনোদিন এতটা পরিমাণ আমরা দেখিনি। মানুষের প্রতিদিনের রুটি রুজির সংগ্রামটা আজকে চাপা পড়ে যাচ্ছে। যাক, আমি কথা বাড়াবো না, আমি শুধু আপনাদেরকে বলবো যে হুমায়ুন কবির সেদিনকে দাবি করেছিলেন যে মোহাম্মদ সেলিম তাকে বলেছেন যে আপনার দল যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে আপনার দলের সঙ্গে আমরা সিপিআইএম আপোষ করব। দেখুন, আপনাদের খুব পরিষ্কার করে বলে রাখি যে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ বানাচ্ছেন, কোথা থেকে বানাবেন জানি না, কারণ টাকা হয়তো আসছে, কিন্তু জমি এখনো যে জমিটা উনি পেয়েছেন সেটা মাত্র 5.5 কাঠা জমি। তাতে ওই মুসাফিরখানা বা হসপিটাল, কলেজ, মসজিদ এসবের গল্প কিন্তু হবে না। রাজ্য সরকার আজকে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। সত্যি মুসলিমরা আজকে অবহেলিত পশ্চিম বাংলায়, গোটা বাংলায় মানুষই আজকে অবহেলিত। তো সেখানে দাঁড়িয়ে যে হুমায়ুন কবির এক সময় বলেছিলেন যে আমরা 70% আর হিন্দুরা 30%, তাদের আমরা মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো, তিনি কখনো ধর্মনিরপেক্ষ হতে পারেন? তার দল কখনো ধর্মনিরপেক্ষ হতে পারে? যিনি আজকে বলছেন যে লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবো, যেমন হিন্দু মৌলবাদীরা সক্রিয়, সেরকম একজন মৌলবাদী হিসাবে হুমায়ুন কবিরও আজকে তিনিও একই অপরাধ করছেন। আজকে তিনি কি বলেছেন, আর মোহাম্মদ সেলিম সঙ্গতভাবেই কি কথা বলেছেন যে বামপন্থীরা যে কথা বলে সেই কথার বাইরে সেলিম কোনো কিছু বলেননি, এমনকি ন্যূনতম সৌজন্যতাটাকে অবধি বিনিময় হয়নি। আসন রফা, জোট এগুলো তো আরও পরের কথা। আসুন আমরা এবার একটু শুনে নিই, যেটার মধ্যে দিয়ে আমরা আজকে এপিসোড শেষ করব, যে হুমায়ুন কবির কী দাবি করেছিলেন আর মোহাম্মদ সেলিম কি বললেন। আপনাদের মতামত আপনারা কমেন্ট সেকশানে লিখবেন, এবং যদি মনে করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায় তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটাকে একটু ছড়িয়ে দেবেন বামপন্থীদের। এটাই হবে এই সমস্ত অপপ্রচারের জবাব। আজকে এটুকুই। আসুন আমাদের ওই দুজনের কথা শুনতে শুনতে আজকে আমার এপিসোড শেষ করব। নমস্কার। সেলিম সাহেবের সাথে কথা হয়েছে, উনি অ্যাপ্রোচ করেছেন, আজকে স্বাগত জানিয়েছেন। কিছুক্ষণ আগে যখন আমি বলেছি আমার নতুন দল করব, বললো আজকের দিন থেকে আপনার যে রাজনৈতিক পথ সেটা যদি সেকুলার হয়, সেটা যদি ধর্মনিরপেক্ষ হয়, তাহলে আপনার দলের সঙ্গে আমরা সমঝোতা করব। মোহাম্মদ সেলিমের সঙ্গে গোটা দেশে কারোর সঙ্গে কোনো আসন নিয়ে কথা হয়নি। আমরা মানুষের আসন বসন নিয়ে রাজনীতি করি, আসন নিয়ে নয়।